নারীরা সহজে হার মানে না, নারীরা কখনো পেছনে যায় না, নারীরা চেষ্টা করে সামনের দিকে এগোনোর জন্য। কথা বলে এক রিকশাওয়ালা ওকে একদিন জিজ্ঞেস করেছে, আপনি কি অভিনয় করে সাবির আলমের কিছু হন? আমার বোন আমাকে ফোন করে বলছে, আমি তো হাসতে হাসতে বলেছি, সে বলছে যে কথা বলে আপনাদের খুব মিল। এমন কেন হলো না যে আমরা আপনাকে শুধু সঙ্গীত শিল্পী হিসেবে চিনলাম না, মানে আমরা আপনাকে একজন অ্যাক্টর হিসেবে আজকে দেখতে পাচ্ছি। এটা কিভাবে আসলো আপনার লাইফ? নারী সবসময় একটি সুন্দর রোল প্লে করে আসে। সেই রোলটি কখনো মা, কখনো ওয়াইফ, কখনো মেয়ে, কখনো সন্তান, কখনো সে পরিবারের প্রধান, কখনো সে পরিবারের দায়িত্বের প্রধান জায়গায় রোল পালন করে। সে জায়গাটিতে অনেক কঠিন কঠিন সময় আসে, তাও তারা হার মানে না, তারা ছেড়ে দেয় না দায়িত্ববোধের সেই কাণ্ডারিটি, কারণ সে জানে যে এই জায়গাটি ছাড়া যাবে না। বাট একই জায়গায় আমরা অনেক সময় দেখে থাকি অনেক ভাই, পিতা বা স্বামী দায়িত্বের হালটা ছেড়েও দেয়, চলেও যায়। সে ভাবে না যে কাল যদি আমি চলে যাই এই হালটা আসলে কে ধরবে, এটাও হয়তো বা ভাববার সময় তার থাকে না। কখনো কখনো আমরা দেখেছি এই সোসাইটিতে অনেক উদাহরণ আমাদের সামনে আছে। বাট এটা ব্লেম করছি না, আমার যেটা বলার জায়গা সেটা হচ্ছে নারীরা সহজে হার মানে না, নারীরা কখনো পেছনে যায় না, নারীরা চেষ্টা করে সামনের দিকে এগোনোর জন্য। এবং আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার, নারীরা সব সময় নিজের সম্মানটিও যেন মানে ঠিকভাবে রেখে কাজটি করতে পারে, সেই বিষয়টি সবসময় মাথায় রাখে। সো এটি একটি দারুণ বিষয়। আর ঠিক তেমনই একজন মানুষ আজকে আমাদের সাথে আছেন, যার কণ্ঠের ফ্যান আমি, যার গলা, যার শব্দ চয়ন আমাকে মুগ্ধতা দেয় এবং আমি মুগ্ধ হয়ে শুনি। হোপসো আজকের এই এপিসোড আপনাদের সঙ্গে আমিও খুব মুগ্ধতার সাথে আপার গল্পগুলো শুনবো। আমাদের খুবই পছন্দের, ভালোবাসার, আপনাদের এবং আমাদের পছন্দের ভালোবাসার মানুষ সাবেরি আপা, আপনার কাছে যেতে চাই। আপনি আপনার পরিচয়টি আপনার মতো করে এবং আপনার জন্ম যদি আমাদের আজকে যারা শুনছে তাদের জন্য বল। আমি তো প্রথমে শুরু করতে চাই, আমি মুগ্ধ হয়ে শুনলাম তুমি আমার সম্পর্কে এত চমৎকার কথাগুলো বললে। আমি তো এটাতেই একেবারে আনন্দিত। আর এখন নিজের কথা বলি, আমি সাবিরি আলম মোতাহের। আমার জন্ম হয়েছে ময়মনসিংহে। আমার বাবার চাকরির সূত্রে এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আমার নানারা ওখানে থাকতেন, তবে সেটা ময়মনসিংহ শহরে, কিন্তু আমার জন্ম হয় হচ্ছে গিয়েছে এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে। আর তারপরে পুরো যাত্রাটাই আমার ঢাকায়, পড়ালেখা, বেড়ে ওঠা, সব কিছু। কি দারুণ! এগ্রিকালচার ইউনিভার্সিটির ভেতরটা এত অসাধারণ সুন্দর জায়গা, কিন্তু আমি এত ছোট কিছু ছবির মতো সুন্দর। মানে এখন কি আপনি সেখানে যান? যাওয়া হয়েছে পরে আর যাওয়া হয়নি না। কোনো একটা সময় গিয়ে ঘুরে আসবেন, নিজের জায়গা যখন আপনি দেখবেন, মানে আপনাকে আনন্দ দিবে এটা হয়তো বা। আপা, আপনি পড়াশোনা কোথায় করেছেন? আমি শহীদ আনোয়ার স্কুল, প্রথমে আমি অগ্রণী স্কুলে, খুব যেহেতু আমার চাচার বাসায় কিছুদিন ছিলাম, বড় চাচার ওখানে আজিমপুরে, তো তখন অগ্রণীতে জাস্ট ভর্তি হই। তারপর আমার বাবা মা যখন সেকেন্ড ক্যাপিটালে আমার বাবার চাকরির কারণে আমরা চলে আসি, তখন আমরা শহীদ আনোয়ার স্কুলে, এখন যেটা কলেজ, ওটা তখন স্কুল ছিল। সেটাতেও একটি ঘটনা আছে, কারণ ওটা হচ্ছে এয়ারফোর্সের, ওটা সিভিলিয়ানসের জন্য ছিল না, কিন্তু ওখানে একটা গানের স্কুল ছিল। আমার মা সেটার প্রিন্সিপাল ছিলেন সেই সূত্রে, এবং ওই স্কুলে বাসের একটা ব্যবস্থা ছিল। সো আমাদের বাসে যাতায়াত করতে, আমরা 3 ভাই বোনই ওইখানে ইনিশিয়ালি পড়ি। ওখান থেকে ম্যাট্রিক দেই, তারপর হোলি ক্রস কলেজ, তারপর ঢাকা ইউনিভার্সিটি থেকে। কি দারুণ! তাহলে আপনি কি গান গাইতে পারেন? মানে আমি যেহেতু মা এরকম একটি বিষয়ের সাথে ছিলেন এবং প্রিন্সিপাল ছিলেন তিনি, উনি উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ছিলেন, এবং সম্ভবত উনি সবচাইতে আভালম, উনি সবচাইতে সম্ভবত কনিষ্ঠ যিনি 21 পদক পেয়েছেন। কি দারুণ! একজন গুণী মায়ের মারাই গেছেন 29 বছর বয়সে। সো
জীবনে সময়ই পাননি, তারপরেও তিনি এরকম একটি পদকও পেয়ে গেছেন, সম্মানটা দেখে গেছেন। সো একজন গুণী মায়ের সন্তান হিসেবে নিজেকেও এরকম গুণী একটি জায়গায় দেখার জন্য কি আপনার এই পদচারণা? মোটেই না, কারণ আমি মেনে নিয়েছি আমি খুব অসাধারণ পিতা মাতার খুব সাধারণ সন্তান। কারণ ওনারা যে লেভেলে গেছেন, ওই জায়গাটা রিচ করার জন্য আমাকে আরও কয়েকবার জন্মাতে হবে। সো আমি খুব অর্ডিনারি, আমি কাজটা করি ঠিকঠাকভাবে, সততার সাথে, নিষ্ঠার সাথে। ও যেন এন্ড অফ দ্য ডেতে গিয়ে আমার আয়নায় যখন নিজের রিফ্লেকশনটা দেখি, তখন মনে হয় যে না, আমি যে কাজটি আজকে করে এসেছি সেটার প্রতি সাবিরির জায়গা থেকে সাবির জাস্টিস করেছে। এখন যদি সেটা ভালো হয়ে যায়, আমি খুব গ্রেটফুল সৃষ্টিকর্তার কাছে। আর খারাপ হয়ে যাওয়ার ব্যর্থতাটা আমারই, পরবর্তীতে যেন ওটা আরও ভালো হয় সেটার চেষ্টা করি। কি দারুণভাবে বললেন, কি অসাধারণ। আমি বললাম যে আমি মুগ্ধতা নিয়ে আপনার গল্প শুনবো। একজন আর্টিস্ট যখন তৈরি হয়, মানে আপনি, এটা হয় না, এটা কি হয় যে জন্ম থেকে আমি আর্টিস্ট, অনেকের হয় হয়তো বা। সো আপনি যখন জন্মেছেন, আপনি কিন্তু একটা Cultural এনভায়রনমেন্ট পেয়েছেন, একটা সংস্কৃত মনা একটা এনভায়রনমেন্ট পেয়েছেন। এটাও আপনার জন্য একটা বড়, অনেক বড় ব্যাপার, এটা না? একটা আমি যে blessings সময় আপনি বিলং এটা করি পেয়েছেন। সেদিক থেকে ডেফিনেটলি জি। সো ওই সময়ে এরকম একটি এনভায়রনমেন্ট পেয়ে বড় হয়ে আপনি যখন আপনার এই ক্যারিয়ারে আসলেন, এমন কেন হলো না যে আমরা আপনাকে শুধু সঙ্গীত শিল্পী হিসেবে চিনলাম না, মানে আমরা আপনাকে একজন অ্যাক্টর হিসেবে আজকে দেখতে পাচ্ছি? এটা কিভাবে আসলো আপনার লাইফে? আমার কোনো কিছুই লাইফে প্ল্যান করে হয় না। আমি ওই ধরনের কেপেবল মানুষ না যে আমার একটা অ্যাম্বিশন আছে, একটা গোল আছে, আই রিচ দ্যাট। এনিথিং and everything comes to me, I accept, I act accordingly. তো জিনিসটা যেটা হচ্ছে যে হ্যাঁ, গান আমি ছোটোবেলা থেকে শুদ্ধ সঙ্গীত শুনে আমি গান রক্তের থেকে পেয়েছি। আমি গান গাইতে পারি, যদি এটা না বলি তাহলে এটা মিথ্যা বলা হবে, কিন্তু আমি নাটকেরই গান গেয়েছি, বা আমি বাসায় গান ওরকম শুনি, আমার গানের কানটা ঠিক আছে। কিন্তু তার চেয়ে অবাক করার ব্যাপার, আমার নাচটা খুব সহজাত ছিল। আমি কিন্তু ছোটোকালে নাচ করতাম। আমি নতুন কুড়িতে ফার্স্টও হয়েছি, এবং আমি ফার্স্ট হওয়ার পরে নাচ শিখি। কিন্তু মানে না শিখেই ফার্স্ট হয়ে গেছেন? হ্যাঁ, মানে একজন, মানে হ্যাঁ, এটা আসলে কারণ যে বললাম ওটা আমার সহজাত ছিল। আর অভিনয়টা এটা একেবারে ঘটনাচক্রে। আমি বলছি কিভাবে। আমি আসলে ওই নাচটা শেখার সময়, তখন আমাদের শিশু একাডেমি থেকে হতো, বিভিন্ন জায়গায় বাইরে ডেলিগেশনে পাঠানো হতো। তো আমার নাম সাজেস্ট করা হয়, কিন্তু আমার তখন পাসপোর্ট ছিল না। তখন তো আমার বাবা যেহেতু সাংবাদিকতা করতেন, ওই সূত্রে উনি পত্রিকা অফিসে গিয়ে বললেন যে আমার মেয়ের একটা ছবি, পাসপোর্ট সাইজের ছবি ইমিডিয়েটলি দিতে হবে। তখন আমরা ওখানে বসেছিলাম। ওই সময়টা আফজাল হোসেন, উনি কিশোর বাংলা করতেন, তো উনি তখন অত্যন্ত পপুলার অভিনেতা। তো আমার বাবা খুব আধুনিক মনা একজন মানুষ ছিলেন, তো ওখানে আফজাল ভাইয়ের সাথে পরিচয় হয়, আমাদের পরিচয় হয়। তারপর উনি আমাদের বাসায় আসেন, আমাদের পারিবারিকভাবে একটা যোগাযোগ হয়। এর মধ্যে ঢাকা থিয়েটারে একটা এরকম ক্যারেক্টার আসে যেখানে নাচের মুদ্রা করার কথা। তো তখন আফজাল ভাই হঠাৎ করে বলল যে আপনার এই মেয়েটিকে দেন, নাচের মুদ্রাটা, হ্যাঁ, ওই কাজটা করবে, আপনার দুটো মেয়ে দেন। তো ইমন গান গাইতে পারতো, আমার বড় বোন, ও হারমোনিয়াম বাজাতে পারতো, সেখানেও জাস্ট ন্যাচারাল ওর ট্যালেন্ট। আপনারা কয় ভাই বোন? আমরা 2 বোন 1 ভাই। কি দারুণ। আপনি বড়? আমি মেঝো। মেঝো? ভাই বড়? ভাই ছোট। ও আচ্ছা, বোন বড়, তারপরে আপনি মেঝো, আর ছোট ভাই। ওকে। সো তারপর যেটা হচ্ছে যে ওইভাবে করে আমি প্রথমে, আমাদের কিন্তু যারা থিয়েটার করি, যারা করেন তারা জানেন, প্রথমে কিন্তু কেউ স্টেজ উঠতে পারে না। প্রথমে লিফলেট দিতে হয়, ঝাড়ু দিতে হয়, এগুলো করতে হয়। কিন্তু আমি ভেরি
ফরচুনেট যে আমি গিয়ে স্টেজে উঠেছি এবং আমার প্রথম কোয়ার্টিস্ট তুমি যদি শোনো, কে ছিল? তুমি সৈয়দ জামিল আহমেদ। ও মাই গুডনেস, ও মাই গুডনেস। উনি যে চরিত্রটি করেছেন ওনার সাথে আমার কাজ ছিল। উনি তখন জাস্ট পুনা থেকে মনে হয় আসলেন, তো উনি আমাদের গ্রুপেরই ঢাকা থিয়েটারের। সো এই আমার জার্নি শুরু। তো তারপরে আমি এত ক্লাস 7-এ পড়তাম, আমি এত ছোট আমার বাবা মাকে বাচ্চু ভাই মানে নাসরুদ্দিন ইউসুফ, শিমুল আপা, তারপরে পীযূষ দা, আসাদ ভাই, সুবর্ণ আপা, ফরিদি ভাই, এরা সবাই চিনতেন। তো ওই জন্য আমি কিন্তু তখন মানে হ্যাঁ মানে অনেক আদর, মানে আমি যে কী করছি, আমি যে সেলিম আল দিনের স্ক্রিপ্টে কাজ করছি, আমি যে এত নাম করা সব অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করছি একই জায়গায় দাঁড়িয়ে, এগুলো আমি কিছু বুঝতে পারিনি। আমাদের সময় আসলে এই জিনিসগুলো একটু অন্যরকমও ছিল। আমি এখনকার জেনারেশনে খুব অ্যাপ্রিসিয়েট করি, দে আর ভেরি ফোকাস, যে আমি কী হতে চাই, কী করতে চাই, ওরা ওটা দেখে ওভাবেই না এগিয়ে বা যায়। এটা আসলে আপনি এত ইন্টারেস্টিং ওয়েতে আপনার মিডিয়াতে ইন হয়েছে এত ছোট বয়সে, মানে ছোট বয়সে, এবং ওই সময়টাতে এসে একটা 7-এ পড়া বাচ্চা কিন্তু এটা বুঝতে পারার কথা না। ওর বড় জোর ও নাচবে, ও গান করবে, হ্যাঁ, হ্যাঁ, আমার ওই পরিবেশটাই খুব ভালো লাগতো। সো ওই কারণে ওই যে আপনি এন্ট্রি করেছেন এবং তারপরে যখন পেয়েছেন, এরা তো বাবারই অনেক ক্লোজ মানুষ, তো সবাই আপনাকে আদর করে, ভালোবাসে, আপনি ওর মধ্যেই গা ভাসিয়েছেন। হ্যাঁ। তো আপনি কখনো বোঝেননি যে এরা এত বড় স্টার, মানে এত বড় গুণী মানুষদের সাথে আমি কাজ করছি, এটাকেও ফোকাস করে আরেক জায়গায় যেতে হবে। হ্যাঁ, এবং আমার এগুলো বাবা আসেনি। যে এই যে থিয়েটারের সাথে আমাকে সম্পৃক্ত করেছেন, এটার পেছনেও কিন্তু একটা কারণ আছে। বিকজ ওই যে যখন আমরা পিউবার্টি বা অ্যাডোলেসেন্স এই সময়টা ট্রানজিশনে থাকি, তখন কিছু মুড সুইংস এরকম হয়। সো আই ওয়াজ আ লিটল আনসোশ্যাল ওরকম। তো আমার বাবা বললেন যে ও যদি এরকম একটা এনভায়রনমেন্টে থাকে তাহলে, এবং আমার কিন্তু ঢাকা থিয়েটার থেকে অনেক কিছু ডেভেলপ করেছে, সোশ্যাল স্কিলস ডেভেলপ করেছে, আমি মানুষের সাথে অনেক ওপেন আপ করতে পারি, আমি হিউম্যান ইমোশনস, আমি অনেক কিছু শিখেছি। সো এটা একটা কিন্তু বড় অনেক বড় জায়গা। জায়গা আমার। সো ওই সময়টা, এটা কি দারুণ একটা ব্যাপার, অ্যাডোলেসেন্ট এইজের পিভার্টি টাইমটাতে মুড সুইংয়ের কারণে বাবা মা সন্তানকে বুঝে না, সন্তান বাবা মাকে বুঝে না, একটা কঠিন ব্যাপার। আমরা শুরু হওয়ার আগেও আমি গল্প অত্যন্ত করছিলাম, ফরচুনেট, আমার বাবার মতো কত এরকম চমৎকার আধুনিক মানুষ আমি চিন্তাভাবনার পৃথিবীতে আর মানুষ। দেখবো কিনা আমি জানি না। আমি মনে হয় ওনার ছিটে ফোটাও যদি আমি কোনোভাবে নিজের মধ্যে রাখতে পারি, আমার মনে হয় যে আমার জীবন সার্থক। এই যে সুন্দর করে কথা বলার আর্ট, এটা আপনি কোথা থেকে পেয়েছেন? এটা আমার প্রশ্ন না, আরো অনেকেরই প্রশ্ন। আমি আসলে এভাবেই কথা বলি, এটা যে তোমাদের ভালো লাগে এটা আমাকে খুব আনন্দ দেয়, কিন্তু আমি কথা এভাবে বলি। এটা হয়তো পারিবারিক একটা ব্যাপার আছে, কারণ আমার বোনের সাথে তুমি কথা বললে দেখবে ও এভাবে কথা বলে। এক রিক্সাওয়ালা ওকে একদিন জিজ্ঞেস করেছে, আপনি কি অভিনয় করে সাবির আলমের কিছু হন? আমার বোন আমাকে ফোন করে বলছে, আমি তো হাসতে হাসতে বলেছি, সে বলছে যে কথা বলা আপনাদের খুব মিল। সো আমার কাছে মনে হয় এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু আমার জন্য হতে পারে না। সো থ্যাংক ইউ। আমরা এটা পারিবারিক, আমাদের শুদ্ধভাবে কথা বলতেই আন্টি কি হবে। এরকম সুন্দর করে বলতেন, না আঙ্কেল এরকম সুন্দর করে বলতেন, নাকি দুজনেই এরকম করে বলতেন? মানে কোথা থেকে এসছে? আঙ্কেল সবসময় বলতেন, কিন্তু আমার মা কিন্তু দুটাই পারতেন। আমাদের সাথে একদম উনি শুদ্ধভাবে কথা বলতেন, কিন্তু ওনার আরেকটা সাইডও আমরা দেখেছি যে ভাই বোন বা যখন তখন, কারণ উনি তো ময়মনসিংহে ছিলেন, ওই টোনটা আসতো। মানে আমি কেন বলছি, ল্যাঙ্গুয়েজটা আসলে এত ইম্পর্ট্যান্ট। যেমন আমি চুয়াডাঙ্গা বেল্টের মেয়ে, তো এটা নর্মাল কথা যে আমার কথা নর্মালি ওই বেল্টের হলে একটু ঠিক আসার কথা, বাট আমার কথা তো ওটা আসবে না, বিকজ আমি ঢাকাতে বড় হয়েছি, এই এনভায়রনমেন্টে বড় হয়েছি। আমি কুমিল্লার মানুষ, বরিশালের মানুষ, নোয়াখালীর মানুষ, প্রত্যেকটা মানুষের সাথে প্রতিদিন বড় হয়েছি। তো আমার মানে ভাষার মধ্যে কোথাও না কোথাও কিছু না কিছু তো ইনজেক্ট হয়তো হতে পারে। আর কিছু দেখতে পাচ্ছি না আফরোজা। না, আমার কাজিনরা অনেক সুন্দর করে কথা বলে, আমি ওদের মতো পারি না। মানে আমার নিজের আসলে মন খারাপ হয় যে আমি ওটা কেন পারি না। তো এ কারণে আমি বুঝতে পারি যে এটা আপনি যেমন ময়মনসিংহ থেকে ওই ব্যাপারটার কিছু আমার কিন্তু বাড়ি হচ্ছে খুলনা। ওকে, আমার বাবার থেকে। ওকে, তাহলে ওই জায়গা থেকেও কিন্তু একটা আমাদের ভাষার একটা সুন্দর জার্নি এসে গেছে।
সো দারুণ এই প্র্যাকটিসটি আমার মনে আছে, এটা যেহেতু পডকাস্ট বলতেই পারি, আমি আমার বাচ্চার কথা বলা, যখন ও কথা বলা শিখছিল, আমি জানি না, সামহাও আমি মা হিসেবে খুবই বেশি পচা মা না বেশি কি মা আমি জানি না, আমার মাথায় ছিল বাচ্চা যখন একটু বলা শুরু করছে মানে আমি যাব, আমি খাবো, এই যে ব্যাপারগুলো একটা দুটো জয়েন করা ও শুরু করেছে, তখন প্রথম গিয়ে আমি আমার শাশুড়িকে বলেছি, উনি একটা ঢাকার ল্যাঙ্গুয়েজে কথা বলতেন, তো আমি অনেক সাহস জুগিয়ে, আর ওনার সাথে আমার খুবই বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল, বাট তারপর আমি জানি এই কথা বললে উনি মাইন্ড করবেন, আমি অনেক কষ্ট করে সাহস জুগিয়ে সবার সামনে, মা শুনেন না আজকে একটা কথা বলি, বলে হ্যাঁ বলো, আমি মা প্লিজ, হ্যাঁ আমরা এখন থেকে যখনই আয়াতের সামনে, আমার ছেলের নাম আয়াতের সামনে কথা বলবো, তখন না মা আমরা একটু নর্মাল শুদ্ধ ভাষায় কথা বলবো। বলে ওই ভাষা তো আমি পারি না, তুমি কে বলতেছো এগুলা? আমি বললাম না, মানে আপনি চেষ্টা করলে তো পারেন, আপনি তো বলতে পারেন, তাহলে আপনি একটু এই ভাষাগুলো যদি একটু ওর সামনে বলেন এটা ভালো হয়। তো উনি ওই সময় আমাকে নারাজ করেননি, উনি বললো যাও তোমরা একটু কথাবার্তা বইলো, আর কিছু একটা ভাবে বলছে যে উনি বলবে, উনি চেষ্টা করবে। তো আমি হেসে টেসে ওনাকে জড়ায় ধরে টরে আমি আসছি, আমি জানি যে আমি একটা পাপ করে আসছি, বাট আমি এটাও জানি যে মানে আমি মা হিসেবে আমি চেষ্টাটা করেছি যেন আমার বাচ্চা ছোট থেকে কথাটা সুন্দর করে বলা শিখে, ওই জায়গাটা যেন কোনো এই ইন্টারাপশনটা না আসে। আর এটা সবসময় ফ্যামিলির জিনিসটাই তো ওরা আসলে নেয়, যে সারাক্ষণ যেটা শুনছে। তো পরে আমি বুঝতে পেরেছি যে আসলে উনি মন খারাপ করেছিলেন, বাট আমার কাছে একটা সময় গিয়ে মনে হয়েছে যে না, বিং আ মাদার আমি আসলে এটা করতেই পারি বা চাইতে পারি। আমি দুটো কাজ করেছি অন্যায় আমার জীবনে, এটা একটা, আর একটা করেছি বাচ্চার নাম রাখার সময় আমি বলেছি সবাই নাম দিবেন কিন্তু নামটা চুজ করব আমি। আমি বলবো এটা আসলে যেহেতু আমাদের ফ্যামিলিগুলোতে ট্রেন্ডটা কি নানি দাদা দাদিরা নাম রাখবে, তাদের নামটা আসলে রাখতে হয়, না হলে তারা মন খারাপ করে। রাইট তো মায়ের মা বা বাবার। তো সেই জায়গাতে আমি কিন্তু এরকম করেছি, আর ইন্টারেস্টিং পার্ট আমি পাগলামি করেছি লিটারেলি। আমার কাছে মনে হয় 10 থেকে 12 পৃষ্ঠা নাম জমা হয়েছিল, সেখান থেকে ফাইনালি একটা তুলেছি, আর আমার থেকে আমি একটা দিয়েছি, অ্যান্ড ফাইনালি ওর নাম রেখেছি আহিল কামাল আয়াত। যে কারণে আজ অবধি আমি দেখি আমার ছেলের যে আহিল নামটা, আমি এখন পর্যন্ত 14-15 বছরে একজনের নাম শুনেছি আহিল। সো আহিল মিন্স প্রিন্স। তো আহিল কামাল তো ফ্যামিলি থেকে আসছে, আয়াত হচ্ছে কোরআনের আয়াত, তো ওই জায়গা থেকে এটা এসছে। তো দুটোই আরবিক নামে চলে গেছে একটু আনকমন রাখার জন্য, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল আমি একটা বাংলা নাম রাখবো। যাই হোক, আমি নিজে অনেক কথা বলে ফেললাম, বাট আমি বললাম যে আমি আমার লাইফে দুটো বেয়াদবি বা দুটো কাজ আমি একটু চেয়েই করেছি, অধিকার, এটা আমার অধিকার, আমি একটু করতে চাই আর কি। তো আলহামদুলিল্লাহ সেটা পেরেওছি, সবাই আমার কথা রেখেওছে এবং জিনিসটা হয়েছে। এবং পরবর্তীতে এমন হতো আমার বাচ্চাকে দাঁড় করিয়ে মানুষ কথা শুনতো, ওর এত সুন্দর কথা বলতো, এরকমও হয়েছে। সবাই বলতো ওর বাচ্চাটা এত সুন্দর করে কথা বলে, ওটা হয়েছিল। তো আপা এর জন্য বললাম আপনার কথা শুনলেই আমার শুধু মনে হয় আমি জানতে চাই যে এটা কিভাবে এত সুন্দর কথা বলতে পারে। থ্যাংক ইউ। এই অভিনয়ের জীবন আপনার কত বছর? আমার প্রথমে যদি বলি তাহলে 25 বছর আমি স্টেজ করেছি। তারপর আমার বিয়ের পরপরে আমি কনসিভ করি। তারপর আমি একেবারেই সংসার সন্তান লালন পালনে ব্যস্ত থাকি 13 বছর। তারপরে আবার শুরু করি, এখন সম্ভবত 18 বছর হচ্ছে কাজ করছি প্রফেশন হিসেবে, প্রফেশনালি। কি লম্বা সময়। কখনো কি আফসোস হয় যে আমি এই ক্যারিয়ারে না এসে ওরকম আরেকটা ক্যারিয়ারে যেতে পারতাম, বা অন্য কোনো ক্যারিয়ার চুজ করতাম, বা বিজনেস করতাম, বা জব করতাম, এরকম কিছু? একদমই না, মনে হয় না। আমার কাছে মনে হয় আমি খুব ফরচুনেট, আমি খুব ভাগ্যবতী দিক থেকে যে আমি যে কাজটি করতে ভালো লাগে আমি সেটাকেই পেশা হিসেবে নিয়েছি। তবে হ্যাঁ, যদি আমি অভিনয় না করতাম, এটা যে আমি প্রফেশন হিসেবে নিব এটা কখনো ভাবিনি, কিন্তু করার পরে আমাকে এখন যদি বলে অন্য কোনো, কিন্তু যদি এরকম হতো যে আমি এটা ছাড়া আমাকে কোনো কিছু, তাহলে আমি হয়তো আমার ইউনিসেফ বা
ওয়ার্ল্ড ব্যাংক, এই দুটো জায়গায় কাজ Interest. করার ইচ্ছা ছিল, বিকজ আমার মনে হয় তাদের কাজের যে ধরন সেটা ইউ কন্ট্রিবিউট দেশের জন্য, খুব ছোট হলেও একটা ওই ব্যাপারটা। একই সাথে দুটো জিনিস সার্ভ হতো, আমার একটা কাজও হলো, আবার সেই কাজটা আমাকে আত্মতৃপ্তি দিচ্ছে, সোশ্যাল ইম্প্যাক্ট রাখার জন্য, Exactly. ইম্প্যাক্টফুল ওয়ার্ক। সো এখনও আপনারা যে কাজটা করছেন সেটাতেও কিন্তু সোসাইটিতে একটা বড় ইম্প্যাক্ট পড়ছে। একটা শিক্ষণীয় নাটক, একটি শিক্ষণীয় ডায়ালগ, আপনি জানেন আপনার নিজস্ব যদি একটা- সেটা হয় আর কি। হ্যাঁ, নিজস্ব একটা বড় ফ্যান ফলোয়ার্স আছে। আগে একটা সময় ছিল যে মঞ্চ নাটক দেখতে একটা বড় গ্রুপ অফ পিপল যেত, এখন ওই জায়গাটাও একটু ছোট হয়ে গেছে। আমি জানি না অ্যাকচুয়ালি ওটা কতটা সাইজ কি হয়েছে, বাট আমি বুঝতে পারি যেটা। আরেকটা হচ্ছে নাটক, একটা সময় আমরা অপেক্ষা করতাম যখন শুধু বিটিভি ছিল, তারপরে 21 টিভি আসলো, হাতে গোনা 2-3টা, ততক্ষণ অবধি নাটক আমাদের জন্য প্রাণ ছিল। মঙ্গলবার মানে নাটক হবে, বসে থাকো, হ্যাঁ, শুক্রবার মানে নাটক হবে, বসে থাকো। Exactly. কত অপেক্ষার পরে একটা নাটক। তখন আমরা, মানে আমার মনে হয় 90s-এর মানুষ অনেক শিখেছে নাটক থেকে, জীবন থেকে। আজও অনেক স্মরণীয় নাটক আমাদেরকে নাড়া দেয়। সো এখন এত চ্যানেল, এত জায়গা, তো এখন আবার আরেকটা ইন্টারেস্টিং পার্টে টার্ন নিয়েছে। টেলিভিশনের নাটকগুলো মানুষ টেলিভিশনে নাও যদি দেখে, ইউটিউবে দেখছে, নতুবা ফেসবুকে স্টোরি আকারেও কিছু নাটক Reels, এসে যায়, হ্যাঁ। রিলস আকারে আসছে। মানে আমার কিন্তু এখন ভালোই দেখি, আমি একটু রিলস টিলস ছেড়ে দিয়ে আমি আমার কাজ করি আর একটু দেখি শুনি, তো আমার ভালো লাগে। মানে আমার মনে হয় এটা একটা ব্রিদিং স্পেসের মধ্যে কাজ করে, আমার মাইন্ডটা ডাইভার্ট থাকে আরেকটা জায়গায়, শুনছি, দেখছি। এই যে পরিবর্তন সময়ের সাথে সাথে, এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখছেন? পরিবর্তনটা তো এটা অবধারিত, যে কোনো যদি প্রগ্রেসের কথা চিন্তা করি, সেটা পরিবর্তনের মাধ্যমে হয় ইউজুয়ালি। একই জায়গায় থেকে তো আর সামনে এগোনো যায় না। তবে পরিবর্তনটাকে আমি কি পজিটিভ দিক থেকে ব্যবহার করছি নাকি এটা নেগেটিভ? কারণ একটা জিনিসই যেমন এই যে সোশ্যাল মিডিয়া, বা এখানে কিন্তু আমি অনেক জ্ঞানগর্ভ উপাদানও আরোহণ করতে পারি, এবং অত্যন্ত নিম্নমানের রুচিহীন বিষয়গুলো গ্রহণ করতে পারি। এখন অ্যাজ এ পার্সন এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কোনটাকে ইয়ে করতে চাও। এবং যখনই অনেক বেশি, এখনও কিন্তু মানুষ নাটকই সবচেয়ে বেশি দেখে আমার মনে Right. হয়। সো যেমন তুমি যদি এমন একটি নাটক উপস্থাপন করো যেটা মানে তোমার বোধের জায়গাটিকে ঠিক করবে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, আমার নিজের কাজের কথা বলতে আমার একটু সংকুচিত বোধ করি, কিন্তু আমি আসলে অন্যদেরটার চেয়ে, যেমন হচ্ছে কি, আমি একটি কাজ করেছিলাম, ওটা কোভিডের পর ট্রান্সজেন্ডারদের নিয়ে, মোমের পুতুল। এটা থেকে আমার মনে হয় যে আমরা তাদের সাথে যে ধরনের আচরণ করি, বা খুব আমাদের এটা মেজরিটি অফ পিপল উই লুক এক্স্যাক্টলি, এই জায়গাটি পরিবর্তন হওয়া খুব জরুরি। হ্যাঁ, যে মানে এটা যেমন আরেকটি বিষয় হচ্ছে যে আমার নিজের ছেলে স্পেশাল চাইল্ড, এবং আমাদের নাটকের ইসের সময়ও কিন্তু আমি অনেককে বলতে শুনি যে তুই কি অটিস্টিক নাকি, একটা কিছু বুঝতে না চাইলে। তো আমি তখন চুপ করে থাকি, যে আমার তখন বলতে ইচ্ছে করে যে আমার ছেলে, এটা এটা গালি নয়, এটা মানে আমরা এই যে মানুষ, আমার মনে হয় এটা ল্যাক অফ এডুকেশন আমাদের দেশে, মানে ল্যাক অফ শিক্ষা আমি বলবো এর জন্য আপা, যে কোনটাকে আমরা গালি বলবো আর কোনটাকে গালি না, কোন জায়গাটাকে রেসপেক্ট দিতে হয়, এই জায়গাটি তো আমি আমরা এই অনেকে ক্ষেত্রে বুঝি একটা না। কথা বলতে পারি। হঠাৎ করে একটা সময় আমার ছোট ছেলে বললো যে মা আমি অভিনয় করব, তখন সে মাত্র ও লেভেল দিবে বা এখনো দেওয়া হয়নি এরকম। তো আমি বললাম যে ভালো কথা। তো আমার কাছে খুব ভালো লেগেছে যে আমি কখনোই ওকে আমার ক্যারিয়ার বা আমার বিয়ে নিয়ে কিছু বলিনি। ও নিজে থেকেই নাটক দেখেছে, ও আমার অনেক কলিগকেও চেনে, ও তাদের ফ্যান। আমি নিজেও এটা জানি না, কারণ আমার
কাজের নেচারটা এরকম যে আমার ওর সাথে আমার কাজ নিয়ে কথা ওভাবে হয় না। আর আমি টাইপ ওয়াইজ ওরকম না, এটা দেখো এটা হয় না। তো আরও ইংলিশ মিডিয়ামে পড়েছে, আমি ভেবেছি ওর হয়তো এইদিকে ইন্টারেস্টই নাই। সো আমি খুব অবাক হচ্ছি যে ও দেখি যে অনেক মা সাবির নাটক আলমকে দেখে, ও অ্যাক্টর সাবির আলমকে দেখে কিনা এক্স্যাক্টলি ছিল না। তো আমাকে যখন এসে বললো যে আমি অভিনেতা হতে চাই, আমি বলছি হ্যাঁ অবশ্যই, পড়ালেখাটা শেষ করো। বলে কেন? আমি বলছি যে অশিক্ষিত অভিনেতা অভিনেত্রীদের সংখ্যা অনেক, কিন্তু শিক্ষিত অভিনেতা অভিনেত্রী হতে হবে, তাদের একটু ক্রাইসিস আছে। তো বলে আমি তো অলিভিউ দিব। সো আমি তো আমার জানা এটা ইনাফ না, আরও একটু শিক্ষিত হতে হবে। সো শিক্ষাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমার কাছে মনে হয় যে শিক্ষাটা শুধু কিন্তু মানুষের জ্ঞান, অবশ্যই সুশিক্ষিত হতে হবে। আমি বলছি না যে একাডেমিক শিক্ষাই একমাত্র শিক্ষা। আমি আমাদের এরকম অনেকে আছে প্রোডাকশনে কাজ করেন যাদের ওরকম প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, কিন্তু তারা একজন শিক্ষিত মানুষের চেয়ে অনেক শিক্ষিত। হ্যাঁ, সো ওই জায়গাটি, তবে অবশ্যই শিক্ষার বিকল্প তো নাই। আমার আপা আপনার কথা শুনে যেটা মনে হলো, আমি অনেক বেশি আমি জানি না, বাট এই জার্নি স্পেশালি যে ওই যে নাটকে যে বললেন যে ওই জায়গায় এরকম করে বললো, ও এটাকে গালি হিসেবে যে তুমি কি বলেছে অটিস্টিক কিনা, এই জায়গাটি আমি এটার সাথে পরিচিত। আমি বলবো আমার একটা কলিগ ছিলেন অনেক বছর আগে, 2001 আমার একজন কলিগ ছিলেন। তিনি বাংলাদেশের সুনামধন্য, বাংলাদেশে প্রথম নারী যিনি আইটি বিজনেসে এসছেন। আচ্ছা, ফারহানা রহমান, ওনার নাম না বললেই না, আমার পছন্দের ভালোবাসার একজন মানুষ। ফারহানা আপার বাচ্চা তখন প্রথম আসেন এবং উনি এটার সাথে ইন্ট্রোডিউসড হন। তো আমরা তখন প্রথম শুনেছিলাম। এরপরে অনেক বছর পরে আমার বিজনেস পার্টনারের কাছ থেকেও আমি এই বিষয়টা সম্পর্কে জানি। আমি যেটা জানি আপা, আমার বিজনেস পার্টনার আমাকে আদিত্য সোম, উনি আমাকে বললেন যে তুমি কি জানো যে পৃথিবীর, আমরা কিন্তু জানি আমাদের সোলগুলো তৈরি হয়ে, সবার সোল একসাথে তৈরি হয়েছে। পৃথিবীতে কে কখন আসবে সেটা নির্ধারিত আছে, সময়ের সাথে সাথে আসবে না এক একজন। সো এই বাচ্চাগুলো পৃথিবীতে যখন আসে, ওরা চুজ করে ওদের বাবা মা কে হবে, ওরা ডিসাইড করে যে আসলে ওরা কার কাছে আসবে, কে ওদেরকে সেই সিকিউরিটিটা দিবে, কে তাদের জন্য পারফেক্ট বাবা এবং মা হবে, ওরা চুজ করে আসে। তো আমার বা আপনার কারো হাত নেই ওদেরকে এই পৃথিবীতে আনার। সো গিল্ট ফিল করার যেমন কিছু নেই, এটাকে গালি এটা সেটা, বিলিভ মি 100টা বিবেকবান মানুষের থেকে ওরা একজন অনেক আগানো। কেন? ওরা এত ইনোসেন্ট হয়, ওদের মধ্যে শিশুটা কোনো দিন বড় হয় না, শিশুটাই ওইভাবে চলতে থাকে যুগের পর যুগ। এবং ওরা কখনো দুর্নীতি করতে শেখে না, ওরা জোত চুরি করতে শেখে না, ওরা একটা খারাপ কাজ করতে শেখে না, ওরা জানে না কি বললে আরেকজনকে কষ্ট দেওয়া হবে, মানে খুশি থাকে। তাই না? আমাদের এত কিছু চাহিদা, কিন্তু ওদের দেখো এত অল্পতে ওরা খুশি হয়ে যায়, লেস ইজ মোর। ওদের আমি আমার ছেলের কাছ থেকে এই জিনিসটা শিখেছি লাইফের, যে যত কম তত আনন্দ বেশি, যত বেশি তত আনন্দটা কমতে থাকে। এটা খুব ন্যাচারাল আমার মনে হয়। যত আমি বেশি কাজে ব্যস্ত থাকি তখন বাসায় সময় দেওয়া হয় কম, তখন অন্য আমার বন্ধু বান্ধব, আমার যে সার্কেল, তাদের সাথে কম সময়। সো আমার যে আত্মার যে আনন্দটা সেটা একটু খর্ব। হ্যাঁ, কাজ করছি, ডেফিনেটলি কাজের আনন্দটা আছে, বাট এরকম। ছেলে কি একজনই? আমার ছেলে দুটা ছেলে। একজন পড়াশোনা করছেন কোথায় বল? একজনের পড়ালেখা তো করছে না, আমার বড় ছেলে তো সে অটিস্টিক। ওকে কি বাসায় পড়াশোনার ট্রাইটা করা হয়েছে? আমি করেছিলাম, ওকে দিয়েছিলাম, ওকে ইনিশিয়ালি আমি নর্মাল স্কুলে দিয়েছিলাম। ইনফ্যাক্ট ওর টিচারের মাধ্যমে আমি কিন্তু জানতে পারি যে হি ইজ স্পেশাল, কারণ ওর টিচার আমাকে বললো যে সব বাচ্চারা ডেভেলপ করছে কিন্তু ও ওর মতোই থাকে। কিন্তু উনি আমাকে এসে বলেছিলেন ওর হিয়ারিং কোনো প্রবলেম আছে কিনা, কারণ ওকে ডাকলে সে সাড়া দেয় না, সো ওর মতো আইসোলেটেড
বা চোখে আই কন্ট্যাক্ট কম করে, তখন আমি অটিজম সম্পর্কে জানতাম না। সো তখন আমরা ছিলাম সিলেটে, তো শম্পাপার একটা স্কুল ছিল আনন্দনিকেতন, ওখানে উনি আমাকে রিকোয়েস্ট করে বললেন যে অনেকবারই বলেছেন পড়াতে, তো তখন আমি খুব কনভিনিয়েন্টলি আমার ছেলেকে ওখানে ভর্তি করে পার্ট টাইম কাজ নিলাম। তখন ওই টিচার আমাকে বললো, তারপর আমি ঢাকায় এসে এখানে হাই কেয়ারে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই বুঝতে পেরেছিলাম ওর হিয়ারিং প্রবলেম না। সো ওখানে নেওয়ার পর উনি বললেন যে আই ডোন্ট থিঙ্ক যে তোমার ছেলের হিয়ারিং প্রবলেম, ইটস সামথিং এলস। তখন শিশু বিকাশে যাই, এই প্রথম আমি জানি আমার ছেলে অটিস্টিক। এবং ওকে প্রথম যেহেতু ও তখন 3 এরকম, 3 একটু কম কাছাকাছি, কারণ ওটা বোঝা যায় 3 বছরের পরে। হ্যাঁ, 2.5-3 বছরের পর থেকে বোঝা যায়, 2.5 বছর আগে কিছু বোঝা যায় না। সো যেটা হলো যে তারপর তো আমরা ওকে সবাই বলতো ওকে দেখে তো ম্যানেজেবল যে বর্ডার লাইন অটিস্টিক, কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড জানতাম ও সিভিয়ারলি অটিস্টিক। ও কারণ ওকে মানে হয় না, বাবা মার থেকে বেশি তো কেউ চিনতে পারে না। আমি এদিক থেকে খুব ফরচুনেট যে আমি তো আমার ছেলের জন্য যেটুকু করছি আমি করছি, কিন্তু ওর বাবা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হয় যে হি ওয়াজ আ ওয়ান্ডারফুল ফাদার। সো এই দিক থেকে ওই সাপোর্টটা আমার ছিল। হ্যাঁ, তারপর তো ক্যারিয়ার যখন শুরু করেছি, আমার জব নেচার তুমি তো জানো, তোমার চারপাশে সবাই এখানকার। সো আমাদের কোনো টাইম লিমিট বা নাই। হ্যাঁ, বা ইনিশিয়ালি যেমন আমি কাজটি নিয়েছিলাম এই কথা চিন্তা করে যে আমি মাসের এ কয়দিন কাজ করব, এ কয়দিন করব না, কিন্তু পরে দেখলাম এগুলো তো আমার আসলে আমি ডিসাইড করতে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সবার যখন নাটক একটা শুরু করলে শেষ করতেই হবে, সো ওরকম একটা ব্যাপার। সিনেমা করা হয়েছে আপা কখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অনেকগুলো সিনেমা করছি, কিন্তু হ্যাঁ বেশ কয়েকটা। আমি এই যে মমর সাথে একটা করেছিলাম, অরুণ দার নামটা তো ভুলে যাচ্ছি। আমি সাকিব খানের সাথে করেছি হচ্ছে রাজনীতি আমার প্রথম। তারপরে আমি মনের মতো মানুষ, মানে এগুলো একদম কমার্শিয়াল ছবি, ওটাও সাকিবের সাথে। আরেকটাও করেছি মনে হয়, ওটা সাকিবের সাথে, ওটার নামটা ভুলে গেছি। তারপর বিক্ষোভ একটা করেছিলাম, তারপরে রেহানা মারিয়াম নূর করেছি। নাইস। বড় পর্দার কাজ কেমন লাগে আর ছোট পর্দার কাজ কেমন লাগে? ম্যাক্সিমাম মানুষের কাছে বড় পর্দার কাজ খুব ভালো লাগে, বিকজ বড় স্ক্রিনে দেখা যায় এটা, নাকি বড় পর্দাতে কিছু আলাদা আছে সেটা, মানে কোনটার কারণে ছোট পর্দা এবং বড় পর্দার মধ্যে অ্যাট্রাকশনটা বড় পর্দায় থাকে? আমাকে যদি তুমি খুব জেনুইনলি আমি উত্তরটা দেই, আমার অভিনয় করতে ভালো লাগে। ছোট পর্দা বড় পর্দার বিষয় না, তবে একটা জিনিস অবশ্যই, বড় পর্দায় মানুষ যায় হচ্ছে পকেট থেকে টাকা খরচ করে, ছোট পর্দায় তুমি ইচ্ছা হলে আমাকে দেখতে ইচ্ছা করছে না, তোমাকে দেখা শুরু করে দিতে পারি। সো এই বিষয়টা, এবং মানুষের স্মরণে থাকে বড় পর্দার কাজগুলি। কারণ আমি অসংখ্য টিভি নাটক করেছি, মানে হয় না কোয়ান্টিটি, কিন্তু ওইভাবে তো সিনেমা হয় না, যেসব অ্যাক্টর এবং ওদের ব্যাপারে এক ধরনের মুগ্ধতা, এক ধরনের হয় না, আমরাও যারা অভিনয় করি আমাদের কিন্তু আমরা যখন বলি তখন আমরা বড় পর্দার আর্টিস্টদের কথাই বেশি স্মরণে রাখি ওই জায়গা থেকে। কিন্তু আমার কাছে সবসময় মনে হয় অভিনয় করতে আমি ভালোবাসি, তো যে কোনো মাধ্যমে আমি যদি ভালো অভিনয় করার স্কোপ থাকে। আর হ্যাঁ, অবশ্যই এই লোভটা যে নাই এটা বললে ভুল বলা হবে, যে বড় পর্দায় যদি ওরকম একটি কাজ করতে পারি যেটা স্মরণীয়, হ্যাঁ, এবং আমার ভালো লাগবে এবং আর 10 জনেরও ইকুয়ালি ভালো লাগবে, তাহলে তো এটা লাজবাব একটি ব্যাপার। দারুণ, কি সুন্দর করে বললেন। আমার কিন্তু কখনো এটা মাথায় আসেনি। হ্যাঁ, ট্রু, পকেটের টাকা দিয়ে সিনেমার টিকিট কেটে আমরা যাই, ছোট পর্দায় আমি রিমোট চেপে চেপে যাই। মানে হয় না, ইচ্ছা হলে দেখলাম, কিন্তু ওখানে আমি যাচ্ছি তোমাকে দেখার জন্য,
এবং ওটা অন্যরকম। তুমি দেখবে যে একটা জিনিস তুমি এমনি আমি একবার স্কুলে পড়ানোর কথা বলেছিলাম, তো সেটা ছিল হচ্ছে আন্ডার প্রিভিলেজড স্কুল, সুরভি বলে। তো ওখানে যে প্রিন্সিপাল, ওনাকে কি আমি বলেছিলাম যে আমাকে বেতন দিতে হবে না, বিকজ এখানে সবাই কারো বাসায় কাজ করছে বা মা কাজ করে বাচ্চাকে। তো তখন উনি আমাকে একটা কথা খুব চমৎকার বলেছিল, বলছে সাবিরি, আমি তোমাকে যেই অ্যামাউন্টের স্যালারিটাই দেই না কেন, আমি তোমাকে দিব, কারণ তুমি তোমার কাজের সিনসিয়ারিটিটা থাকবে। সো ওই সময় থেকে আমি বুঝেছি যে ইট ম্যাটার্স। ট্রু আপা। সো হয় না, ভলেন্টারি তুমি একটা কাজ করতে গেলে, আর তুমি যখন এটার বিনিময়ে একটা অ্যামাউন্ট তোমাকে নির্ধারিত করা হচ্ছে, তখন সো ওটার জন্য মনে হয় যে এই রেসপন্সিবিলিটিসটা আমার রিওয়ার্ড তুমি দায়িত্ব। দেখবে সো যে আমি হ্যাঁ, এটাকে ওই তুমি যদি জায়গা থেকে- রিওয়ার্ড হিসেবে দেখো, সো তুমি দেখবে, কারণ আমরা যারা সংসারে কাজ করি, আমরা যত চাই তুমি পারফেকশন যত কিছু করো না কেন, খুব নন রিওয়ার্ডিং একটা জব। হ্যাঁ, তুমি পাগল হয়ে যাচ্ছ খাটতে খাটতে, এই ঘর গুছাচ্ছ, এটা করছো, কিন্তু এসে হয়তো বললো এই জিনিসটা এখানে কেন, এটা একটু ওই জায়গায়, তোমার কিন্তু জান বেরিয়ে গেছে ওই জিনিসটাকে এখানে জায়গার জন্য, অন্য জিনিসগুলোকে। কিন্তু আমার নাটকের ক্ষেত্রে কিন্তু তা নয়। আমি যখন একটি কাজ ভালো করি, সেটার তো রেমুনারেশন পাচ্ছি, সেই ভালো কাজটির জন্য হয়তো আমার ওই আশাটাও হয় যে আমি আরও 5টা ভালো কাজে আমাকে কেউ যুক্ত করবেন। সো দ্যাট ইজ ডেফিনেটলি। কখনো কি এমন হয়েছে কোনো একটি কাজ এত ভালো হয়েছে যে ওটার পরে ওটা দেখে আরও 2-3টা কাজ খুশি খুশি হয়ে আপনার কাছে চলে এসেছে? এটা এইভাবে হচ্ছে কিনা এটা আমি ঠিক আসলে বলতে পারবো না, তবে এটা হয়েছে যে আমার একটা হয়তো ইউনিটে খুব ভালো লেগেছে কাজ করতে, এবং পরবর্তীতে দেখেছি যে আমাকে আবার কাজে ডেকেছে। সো আমার তখন মনে হচ্ছে যে আমি যে ভালো লাগাটা নিয়েছি, সেটা হয়তো আমি কিছুটা হলেও দিতে পেরেছি। আর হ্যাঁ, এটা ডেফিনেটলি, কারণ আমাদের এখন তো এটাই যে যে নাটকের ভিউ বেশি, সে নাটকের পরেই যাদের ভিউ বেশি তাদের কাজের কদরটা বেশি হয়, অনেক বেশি, ব্যস্ততা অনেক বেশি। সো এভাবে করে, এবং এটা কিন্তু আমি কোনো মন্দ বিষয় হিসেবে দেখি না, তবে এই ব্যাপারটিতে আমি একটু যে ভিউ দিয়ে ঠিক আসলে আর্টিস্ট হয় না। হ্যাঁ, তবে যিনি খুব ভালো অভিনেত্রী, তার যদি ভিউ অনেক বেশি থাকে, সেটা খুব আরামদায়ক বিষয়। যখনই সাবেরি আপার নাম আসে আর যখনই ওনার কথা বলার বাচনভঙ্গি যেটাকে বলে, সেটার লোভে তো আমি বারবারই পড়ে যাই। এবং আজকে যত কথাই আমি শুনছি, আমার মনে হচ্ছে ওনার সাথে আমার কথার যা আমি জানতে চাই, মেবি 10 ভাগের 1 ভাগও আমি শুনতে পারিনি। সো আমার কথা শেষ হচ্ছে না, আরও অনেক জানতে চাই, সময় চলে যাচ্ছে। কিন্তু আপা, আরেকদিন নিশ্চয়ই দাওয়াত থাকবে, আরও অনেক কথা বলতে চাই, আমিও আসতে চাই। এবং আপনার মনের শক্তি, সাহস, এবং এই যে ছোটোবেলা থেকে আপনি একটা ক্যারিয়ারে এত লং টাইম, ছোটোবেলা আপনি বুঝেনি নিয়ে এটা ক্যারিয়ার, তখন আপনি ঢুকে গেছেন, মানে ইউ আর ব্লেসড যে ওইভাবে আপনার লাইফে এটা এসছে। একটা গুণী বাবা মা থাকার ফলে আপনি ওই জার্নিটা একটু স্মুথ ছিল, আরাম ছিল। তারপরে এখন আপনি কিন্তু জেনে বুঝে আপনার কাজটি সিনসিয়ারিটির সাথে আপনি ডিল করছেন। সো এটি ডিল করতে গিয়ে একটা সংসার মেনটেন করা একটা মেয়ের জন্য, একটা ফ্যামিলি মেনটেনের পাশাপাশি নিজের একটা সার্কেল, বন্ধু বান্ধব, নিজের মনের খোরাক, সেটা মেনটেন করা, তারপরে নিজের কাজটা সামলে নেওয়া, এই 3টাকে একসাথে ব্যালেন্স করার জন্য মেয়েদের জন্য আপনি কি বলতে চান, যারা আজকে আমাদেরকে শুনছে? আমার সবসময় মনে হয় মেয়েরা অনেক গুণী, এবং তাদের ক্ষমতার আধার বলবো আমি। তারা নিজেরাও জানে না তারা কতটা কেপেবল। তারা যখন একটা সংকটে পড়ে, তখনই তারা নিজেরাই সেটার থেকে উদ্ধার করে, এবং প্রকৃতিগতভাবেই কিন্তু মেয়েরা হচ্ছে ধারণ করে। তো এটাকে কোনোভাবে নেগেটিভ হিসেবে দেখলে হবে না, এটাই আমাদের স্ট্রেংথ, যে আমরা পারি, আমরা সন্তান ধারণ করি, আমরা পরিবার ধারণ করি, আমরা যে কর্মটি করি সেটাকে ধারণ করি, আমাদের সাথে যারা চারপাশে আছেন তাদেরকে ধারণ করি, এবং
কখনো কখনো মনে হয় যে আমাদেরও কেউ যেন ধারণ করে এবং এই জায়গাটি তৈরি করতে হয়। আমরা যেটা করি এই কাজটি করতে করতে নিজের কথাটা ভুলে যাই, আমি নিজেও ভুলে যাই, তখন খুব সব কিছুই খুব ক্লান্তিকর মনে হয়। কিন্তু আবার নিজেকেই বলি আরেকটা দিন আসছে, সে দিনটায় হয়তো ডিফারেন্ট হবে, আমার ক্লান্তিটা দূর হয়ে যাবে, তখন আমার যেমন বন্ধু বান্ধব আছে, আমার বোন আছে, আমি এদের সাথে যখনই সময় কাটাই তখন আমার এতই তৃপ্ত হই এবং এতই আরাম লাগে। হ্যাঁ, আরাম লাগে, আনন্দ পাই যে পরবর্তীতে চারপাশে যা কিছু ঘটছে, কিছু কিছু তো বৈরী জীবনে থাকবে, না হলে ভালোটা কী করে অ্যাপ্রিসিয়েট করব। সো তখন এগুলো আমার কাছে আর অত মুখ্য মনে হয় না, মনে হয় লাইফটা সুন্দর। কিন্তু লাইফটা সুন্দর করতে গেলে আপনার সবচেয়ে আগে নিজেকে ভালোবাসতে হবে। আমি নিজে এটি যে খুব ভালো পারি তা না, আমিও এই প্রসেসে আছি, যে চেষ্টা করছি। কিন্তু আমার মনে হয় যে আমার চারপাশে যেসব মহিলারা আছে, আমার পাশে যিনি বসে আছেন, সবাই যেন এই কাজটি খুব চমৎকারভাবে করেন, তাহলেই একটা প্রোডাক্টিভ জিনিস হবে। নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যায় না। নিজেকে ভালো সুস্থ রাখাটা খুব জরুরি। নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন, কাজটি সততা এবং নিষ্ঠার সাথে করবেন, তাহলে মানে সফলতা আসবে, আমার এটা বিশ্বাস। আমি আমার লাইফে এটা প্র্যাকটিস করার চেষ্টা করছি, কতটুকু সফল হতে পারবো জানি না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সফল হই। ধন্যবাদ আপা।